আপনাদের স্বাগত জানাই আমার কথা শুনবার জন্য। গত 15 বছরে যা হয়েছে, অনেক মায়ের অনেক সন্তানের যে কান্না আমরা দেখেছি, সেগুলো আবার আমাদেরকে মনে করিয়ে দিল জাতিসংঘ এবং প্রফেসর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার প্রধান যখন আয়নাঘর দেখতে গিয়েছিলেন। একটি দুটি নয়, এই ঢাকা শহরে অসংখ্য আয়নাঘর এবং সারা দেশে ছড়িয়ে আছে সেই সব আয়নাঘর। আমরা অনেক সময় বিতর্ক করি আওয়ামী লীগকে ব্যান করা হবে কিনা, আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা। আমি মনে করি এই সব বিতর্কগুলো অনেক পরের বিতর্ক, এই আলোচনাটা অনেক পরে করা দরকার। সবচেয়ে আগে যেটা জরুরি সেটা হচ্ছে এই সব অপরাধের সঙ্গে যারা যুক্ত, এই সব আয়নাঘর যারা তৈরি করেছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যারা করেছে, গুম যারা করেছে, তাদের বিচার করা এবং যত দ্রুততার সঙ্গে এবং ন্যায্যতার সঙ্গে বিচার করা। শেখ হাসিনা রক্ষা পাবেন না, তার দোসররা রক্ষা পাবেন না, জেনারেল তারেক সিদ্দিকী রক্ষা পাবেন না, এরকম অসংখ্য নাম। আমাদের হাজার হাজার লোকের বিচার করবার দরকার নেই। অবশ্যই অপরাধ করলে হাজার কেন লক্ষ মানুষের বিচার আমরা করতে পারি, কিন্তু দেশের স্থিতিশীলতার জন্য যেটা দরকার সেটা হচ্ছে অত্যন্ত দ্রুততার সঙ্গে ন্যায্যতার সঙ্গে, যেগুলো নিয়ে প্রশ্ন উঠবে না এরকম একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে কতিপয় বড় দুর্বৃত্তের বিচার করা, যারা সবকিছুর মূলে ছিলেন, সবকিছুর হোতা। 20 জন হতে পারে, 25 জন হতে পারে, 15 জন হতে পারে, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। এবং এটা করতে পারলে অনেক কিছু ঠিক হয়ে যাবে। আমরা বহুবার বহু মানুষের বিরুদ্ধে অভিযোগ এনেছি, বহু বিচার প্রক্রিয়া শুরু করেছি, মামলা করেছি, কিন্তু চূড়ান্ত নিষ্পত্তি শেষ করতে পারেনি। একমাত্র হোসেন মোহাম্মদ এরশাদ কিছুদিন জেল খেটেছেন, বেগম খালেদা জিয়াকে একটা অন্যায্য মামলায় জেল খাটানো হয়েছে, কিন্তু প্রকৃত অপরাধের জন্য বিচার কিন্তু আমরা অধিকাংশ সময় করতে পারিনি। সেটা দুর্নীতি বলি বা অন্য কোনো বিষয় বলি। 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানে যে হাজার হাজার হত্যাকাণ্ড, অতিরিক্ত বল প্রয়োগ, গ্রেফতার, নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনাগুলো ঘটেছে, এর পেছনে শেখ হাসিনা সরকার এবং তার দল আওয়ামী লীগ দায়ী ছিল এবং তাদের দোসররা দায়ী ছিল। তার তথ্য প্রমাণ, অসংখ্য তথ্য প্রমাণ গত কয়েক মাসে দেশের গণমাধ্যমে, সরকারের বিভিন্ন তদন্ত সংস্থার রিপোর্টে, মানবাধিকার সংগঠনের বিভিন্ন প্রতিবেদনে উঠে এসছে। এর আগেও মানবাধিকার সংগঠনগুলো এইসব বিষয় নিয়ে কথা বলেছে। এবার জাতিসংঘের তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদন সেই সত্যকে নিরেট ভিত্তির উপর দাঁড় করিয়ে দিয়েছে। আমরা অনেক কিছু করি, অপ্রয়োজনীয় কাজ অনেক বেশি করি। একে জেলে পড়ি, ওকে মামলা দিই, ওকে এয়ারপোর্টে আটকে দিই, অভিযোগ করি যে ওর 2টো পাসপোর্ট, সেগুলো নিয়ে আমরা প্রচুর লেখালেখি করি। কিন্তু বাংলাদেশের আইন যেগুলোকে অনুমোদন করেছে, হ্যাঁ সেটা অনৈতিক হতে পারে, সেটা ভালো কাজ না হতে পারে, কিন্তু আইন সিদ্ধ নয় সেটা তো আপনি বলতে পারবেন না। যেমন ধরুন 18, 24, 14 নির্বাচন, আপনি আইন দেখলে ঠিক আছে, কিন্তু আসলে তো ওগুলো কোনো নির্বাচন হয়নি। এরকম অনেক কিছু আছে। বাংলাদেশের আইন বলছে একজন মানুষ 2টো পাসপোর্ট রাখতে পারবে, তার ডুয়েল সিটিজেনশিপ থাকতে পারবে। এখন সেই কথা দেখে আপনি যদি বলেন যে ও এই পাসপোর্ট ব্যবহার করে এটা করেছে, ওটা করেছে, এবং তার জন্য তার বিরুদ্ধে আপনি মিডিয়া ট্রায়াল করেন, তাকে আপনি নানাভাবে শাস্তির আওতায় আনেন, সেটা খুব একটা ধোপে টিকবে না। একটা ছোট্ট উদাহরণ দিলাম, এরকম অসংখ্য জিনিস আছে। আপনি কেউ কারো প্রশংসা করলেন, কেউ কারো সমর্থন করে লিখলেন, সেটার জন্য আপনি তাকে মার্ডার কেসে ফেলতে পারেন না। সো শেখ হাসিনা যা করেছে, তার সরকার যা করেছে, এই সরকার যদি তা করে, সেগুলো কিন্তু গ্রহণযোগ্য নয়। আমি বলছিলাম জাতিসংঘের মানবাধিকার বিষয়ক তথ্যানুসন্ধান কমিটির রিপোর্টের কথা। আপনারা জানেন যে এই জুলাই আগস্টের আন্দোলনের সময় নয়, তার আগের থেকেই বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে অত্যন্ত কঠিন ভাষায় বেশ কয়েকবার কথাবার্তা বলেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্ক। এই তথ্যানুসন্ধান কমিটির রিপোর্ট প্রদান উপলক্ষে তিনি ঢাকায় এসেছিলেন এবং তিনি বলছেন যে বাংলাদেশের জনগণের বিরোধিতার মুখেও ক্ষমতা আঁকড়ে থাকতে চেয়েছিল সাবেক সরকার, আর সেই লক্ষ্য পূরণে বিক্ষোভ দমন করতে পরিকল্পিত এবং সমন্বিত কৌশলের মাধ্যমে নৃশংসতা চালিয়েছিল। তার এই অভিমত অত্যন্ত যৌক্তিক, ভলকার টুর্কের এই অভিমত। কেননা পরপর 3টি জোর জবরদস্তিমূলক নির্বাচন করবার পর বাংলাদেশের নাগরিকদের মধ্যে আওয়ামী লীগ সরকারের গ্রহণযোগ্যতা একেবারে শূন্যের কোঠায় নেমে এসেছিল।
এবং প্রচুর পরিসংখ্যান আমরা দেখেছি এই সময়টাতে, এই যে কি হয়েছে না হয়েছে সেগুলো নিয়ে। বাংলাদেশ সরকারের পরিসংখ্যান আর জাতিসংঘের পরিসংখ্যানের মধ্যে একটা আকাশ পাতাল পার্থক্য আছে। জাতিসংঘ অনেক বেশি হত্যাকাণ্ড দেখিয়েছে যেটা বাংলাদেশ সরকার দেখাতে পারেনি, অথচ আমাদের একেবারে নির্ভেজাল একটা রিপোর্ট হওয়ার কথা উচিত ছিল। কতজন আহত হয়েছিল এই আন্দোলনে, কতজন জীবন দিয়েছে, আমরা সেটা করতে পারিনি। আমরা অন্য কিছু নিয়ে ব্যস্ত ছিলাম। আমরা বলতে সরকারকে বোঝাচ্ছি। সো এই যে নানা পরিসংখ্যান যেগুলো আমরা দেখছি, বিশেষ করে আমরা যদি জাতিসংঘের তথ্যানুসন্ধান কমিটির রিপোর্ট দেখি, এইসব তথ্যপাত্য পরিসংখ্যান অপরাধের ভয়াবহতা এবং বিস্তৃতিকেই শুধু প্রকাশ করে না, অভ্যুত্থানের যে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রবাহের বিশ্বাসযোগ্য একটা তথ্য প্রমাণকেও কিন্তু হাজির করে। মিস্টার ফলকার তুর্ক অপরাধীদের ফেরাতে দেশে ফেরাবার জন্য, বাংলাদেশে ফেরাবার জন্য ইউনিভার্সাল জুরিসডিকশনের প্রয়োগ আইসিসিতে অনুরোধ জানানোর কথা বলেছেন। এবং আমরা আশা করতে চাই যে শেখ হাসিনা সহ পলাতক অপরাধীদের দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকার এটিকে একটা সুযোগ হিসেবে কাজে লাগাবে। জাতিসংঘের প্রতিবেদনে র্যাব এবং এনটিএমসি কে বিলুপ্ত করা, অবাধ নির্বাচনের সহায়ক পরিবেশ তৈরি করা, রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করা সহ 50টির মতো সুপারিশ দিয়েছে। অর্থাৎ তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না বলছে। কিন্তু এই যে আমরা সংস্কারের কথা বলি, আমাদের সরকার যে এত সংস্কারের কথা বলে, তারা কি র্যাবকে বিলুপ্ত করবে? কোন উদ্যোগ নিয়েছে? এনটিএমসি কে তারা বিলুপ্ত করবে? কোন উদ্যোগ নিয়েছে? এগুলো হচ্ছে সংস্কার। এই র্যাবকে বিলুপ্ত করবার কথা কিন্তু আওয়ামী লীগ বলেছিল আগে, কিন্তু আওয়ামী লীগ কিন্তু বিলুপ্ত করেনি, বরং র্যাবকে তারা সর্বোচ্চ ব্যবহার করেছে, নোংরা ভাবে ব্যবহার করেছে। এবং রাজনৈতিক দল, যেটা আমি বলছিলাম শুরুতেই যে রাজনৈতিক দল নিষিদ্ধ করবার কথা, সেগুলো অনেক পরের কথা এবং সেটাকে আপনার প্রমাণ করতে হবে এবং এটা খুব সহজ সাধ্য কাজ নয়। কিন্তু জাতিসংঘ সেটাকে, আমি যে কথা বলছি সেটা সমর্থনের কথা বলেছে। এবং যে কারণে আমি বলছি যে আমি কি করলাম তার চেয়ে বড় কথা যে বিশ্ব এবং দেশের মানুষ কিভাবে সেটাকে নিচ্ছে সেটা আপনাকে বিবেচনা করতে হবে। এবং রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা, এখন এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার কথা বলা হচ্ছে এবং ভোটারদের একটি অংশকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা সহ গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে এমন সিদ্ধান্ত এড়িয়ে চলতে বাংলাদেশ সরকারকে পরামর্শ দিয়েছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা। জাতিসংঘ বলছে যে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা সত্যিকারের বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাকে ক্ষুণ্ণ করবে এবং বাংলাদেশের ভোটারদের একটি বড় অংশকে কার্যকরভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত করবে। আমি জানি ব্যান করা হোক কি না হোক, আওয়ামী লীগের প্রার্থী পাওয়া, আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার জন্য ক্যান্ডিডেট পাওয়া কঠিন হয়ে দাঁড়াবে। কিন্তু আওয়ামী লীগের কিন্তু বহু ভোটার আছে, কোনো প্রাপ্তি ছাড়াই বহু ভোটার আছে, সে ভোট দিবেই আওয়ামী লীগকে, আপনি ঠিকই রাখতে পারবেন না। এবং সমাজে কিছু কিছু গোষ্ঠী আছে তারা যে কোনো পরিস্থিতিতে, এমনকি আওয়ামী লীগ দ্বারা তারা নির্যাতিত হলেও আওয়ামী লীগকে ভোট দিবেন, এটা তাদের বিশ্বাস, এটা তাদের ভালোবাসা। আপনি কি করবেন? অনেক মানুষ আছে না সংসারে, দেখবেন যে হাজবেন্ডরা বউ পিটায়, বউরা তারপরে বছরের পর বছর জীবন পার করতে ওই হাজবেন্ডের সঙ্গে তার সঙ্গে সংসার করে, এরকমই মনে করেন আপনি। সো জাতিসংঘের মানবাধিকার সংস্থার পরামর্শ এসেছে এমন সময় যখন প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার কথা বলা হচ্ছে এবং বেশ কয়েকজন উপদেষ্টা ইতিমধ্যেই নানাভাবে নানা সময় এই কথাগুলো বলছেন এবং তারা বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার পদক্ষেপ তারা খুব শীঘ্রই নেবেন। এবং একথাও তারা বলছেন যে অন্যান্য সকল রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য হয়েছে। কিন্তু আমরা দেখেছি অন্যান্য, এমনকি বিএনপিও এই বিষয়ে খুব একটা যে ইচ্ছুক সেটা আমার কাছে মনে হয় না নিষিদ্ধ করবার ব্যাপারে। কিন্তু এই ন্যারেটিভ গুলো হাজির করা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐকমত্য হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে বিলুপ্ত করার কথা বলেছে জাতিসংঘ মানবাধিকার সংস্থা। আমি মনে করি র্যাবকে বিলুপ্ত করে ফেলা উচিত, কারণ র্যাবের মধ্যে এবং সামরিক বাহিনীর সদস্যরা যারা র্যাবে আসেন এবং সেখানে যে ক্রিয়াকর্মে তারা যুক্ত হন, তাতে করে র্যাব প্রশ্নের মুখে পড়ে। শুধু র্যাব নয়, আমাদের সশস্ত্র বাহিনী প্রশ্নের মুখে পড়ে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালের 10 ডিসেম্বর আমরা জানি যে র্যাবের সাবেক 7 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র এবং র্যাবের উপরও নিষেধাজ্ঞা তারা দেয় এবং দেশের ট্রেজারি ডিপার্টমেন্ট এবং পররাষ্ট্র দপ্তর পৃথক ভাবে এই নিষেধাজ্ঞা দিয়েছিল। সো আমি মনে করি যে অনতি বিলম্বে সরকার যদি মিনিংফুল কিছু করতে চায়, সরকার যদি সংস্কার করতে চায়, তাহলে তাকে আসলে এই সব কাজগুলো করতে হবে এবং এই কাজগুলি আসলে প্রকৃত কাজ এবং যেটা নিয়ে রাজনৈতিক মহলে কোনো বিতর্ক তৈরি হবে না। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।